প্রত্যেকটা বিপ্লবের পরে একটা বই সবচেয়ে বেশি বেচাকেনা হয় এবং সবচেয়ে বেশি আলোচনায় আসে, সেটা হচ্ছে অ্যানিমেল ফার্ম। আসলে এই অ্যানিমেল ফার্ম আপনারা হয়তো বা অনেকেই পড়েছেন। এখানে খুব সুন্দর করে একটা স্টোরি আছে, আমার মনে হয় সবারই পড়া উচিত। তো যাক, আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করতে এসেছি জামাতের এত জনপ্রিয়তা থাকার পরেও কেন জামাত হেরে গেল এবং বিএনপির ভবিষ্যৎই বা কী। আপনারা অনেকে হয়তো বা ভাবতেছেন যে জামাত হেরে গেছে, জামাত আর মনে হয় কখনো রুখে উঠে দাঁড়াতে পারবে না, এবং হয়তো বা বিএনপি আবার দেশ পরিচালনা করবে তাদের সেই পুরনো নিয়ম মেনে। আসলে বিষয়টা ভাবা যতটা সহজ, বিষয়টা সেরকম না। তো আমি আপনাদের সামনে আজকে দুইটা ভাগে আলোচনা করব। একটা হচ্ছে বিএনপি ভবিষ্যৎ কী, এবং আরেকটা হচ্ছে জামাত কেনই বা হেরে গেল। তো আমি আগে কথা বলবো জামাত কেনই বা হেরে গেল। দেখেন, জামাত হেরে যে গেছে তার মানে যে সব শেষ, বিষয়টা এরকম না। আমাদের বর্তমানে অনেকেই আছে, বাংলাদেশে বেশিরভাগ মানুষই মুসলিম, তবে তারা নামে মুসলিম। তারা যে হুজুর, তারপর যে ভালো মানুষগুলো তারা সহ্য করতে পারে না। তাদের বিশ্বাস যে যখন জামাত ক্ষমতায় আসবে তখন দেশ একটা অরাজকতার সৃষ্টি হবে। তাই ভালো ভালো কোনো লিড দেওয়ার মতো নেতৃবৃন্দ নাই, এবং পশ্চিম বিশ্বের সাথে ভালো সম্পর্ক থাকবে না। সেখানে অনেকে জামাতকে ভোট দিতে আগ্রহী বোধ করে না। তবে জামাতের জনপ্রিয়তা কিন্তু কম নয়, অনেক জনপ্রিয়তা। তাছাড়া আমরা অনেকেই দেখেছি বা ইলেকশনের মধ্যে অনেক কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সো সেটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না। বিশেষ করে ঢাকা ৮ আসন, ১৭, এগুলো আমরা অনেকেই দেখেছি এবং আমরা এখন অনেকেই সচেতন, আমরা বুঝি। আসলে জামাত হেরে গেছে এখানে কি তার শেষ? না। দেখেন, জামাতের অনেকগুলা সিটের মধ্যেই দেখা গেছে ভোট কারচুপি হয়েছে, তবে তারা কোনো প্রতিবাদ করেনি। কারণ অনেকে হয়তো ভাবছে জামাত এত সহজে কীভাবে প্রতিবাদ ছাড়াই বইসা আছে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন ডক্টর শফিকুর রহমান জামাতে আমির, তার কাছে গোয়েন্দা থেকে খবর এসেছিল যে যদি জামাতরা যদি নির্বাচনের পরে রাস্তায় নেমে মিছিল করে, তবে বিভিন্ন দিকে বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি তারা উৎপেতে ছিল অস্ত্র টস্ত্র নিয়ে। তারা ডিরেক্টলি তাদের উপর হামলা করলে এবং দোষ তাদের উপরে চাপা দিয়ে দিত, এবং একটা দেশে একটা অরাজকতা হইতো, এবং জামাতের প্রতি মানুষের তীব্র বিরোধিতা চলে আসতো। সেটা তাদের চেয়েছে, সেই জন্য তিনি অত্যন্ত দূরদর্শিতার সাথে সেটা মোকাবেলা করেন, এবং জামাত কোনো প্রতিবাদ করেন এত ইলেকশন ফার্মিং। তবে জামাত ক্ষমতা না এসে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট, এবং ভবিষ্যৎ নির্বাচনে তাদের প্রস্তুতির জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা কীভাবে আমি এখন বলি। দেখেন, জামাত কখনো সরকার গঠন করেনি। তাছাড়া আওয়ামী লীগের আমল গেল, 24 গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার ইত্যাদি সব কিছু মিলিয়ে বাংলাদেশের অনেক পরিমাণ ঋণ, মাথাপিছু ঋণ অনেক। সো এই যে রমজান মাস চলতেছে, জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তো যখন জিনিসের দাম বৃদ্ধি পায় তখন আমরা ইউজুয়ালি সরকারের দোষারোপ করি। তো যদি জামাত ক্ষমতায় আসতো, তাহলে যদি জিনিসের দাম বৃদ্ধি পেতো তার চেয়ে বেশি তাদের উপর দোষ চাপাতো হতো, এবং তাদের উপর অনেকটা চাপ প্রয়োগ করা হতো। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, বাংলাদেশে যত মুদ্রাস্ফীতি হবে, যত কিছু আছে সব কিছু দায় কিন্তু বিএনপির উপর যাবে। কারণ বাংলাদেশে বর্তমানে যে গৃহযুদ্ধ চলতেছে এটা কিন্তু এখনও থামেনি, এবং আরও অনেক সময় চলবে। সো সেই দুষ্টা থেকে জামাত বেঁচে গেছে, এবং জামাত অনেক আসন পেয়েছে, মন্ত্রিসভায় বিরোধী দল হিসেবে থাকছে, ছায়া সরকার হিসেবে।
তারা সরকারের বিভিন্ন কিছু দেখবে, সরকারের দোষগুলো সমালোচনা করবে, মানুষের সামনে উপস্থিত করবে ভুল সিদ্ধান্তগুলো, এবং তারা তাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে। জামাত কিন্তু সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশের। যখন বাংলাদেশ তৈরি হয়নি, যখন পাকিস্তান তৈরি না, তখনের আগে থেকে জামাত কিন্তু রাজনীতি করেছে। সো জামাত কিন্তু এখানে হেরে যায়নি। এটা তাদের দীর্ঘস্থায়ী রাজনীতির জন্য বিরাট একটা সুযোগ। এখন আমি আপনাদের সামনে বলি যে বিএনপির ভবিষ্যৎ কী। আসলে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে তো ঠিক না, তো বলি বিএনপির বেশিরভাগই যে নেতা পেতা হয়েছে তারা বেশিরভাগই ঋণ খেলাপি, বিভিন্ন মামলা, বিভিন্ন যত বড় বড় আছে তাদের সাথে জড়িত রয়েছে। মির্জা আব্বাস, তাকে পরিবহন মন্ত্রণালয়ে যত সিন্ডিকেট আছে সবচেয়ে প্রধানে আছে। সো দেখেন, তারা নির্বাচিত হওয়ার পরপরই যা শুরু করেছে, যেমন 2 দিন আগে একজন মন্ত্রী বলতেছে যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া এটা চাঁদা না। তো তিনি চাঁদার নামটাই, সংজ্ঞাটাই পরিবর্তন করে দিচ্ছে। মানে কত একটা পরিবর্তন। তাছাড়া তারা গণভোট হলো, তারা নিজেরা সাইন করেছে গণভোটে, কিন্তু তারা এখন গণভোটকে অস্বীকার করছে জুলাই সন্ত্রাস। কিন্তু জুলাই তো 1400-র উপরে মানুষ মারা গেছে, হাজার হাজার সন্তানের হাত পাও কত পঙ্গু হয়েছে, কত কত পরিবার ধ্বংস হয়েছে। দাদা এই জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, তারা এটাকে স্বীকৃতি দিতে চাচ্ছেন। এটা তো পুরো জাতির সাথে বেইমানি। তারা হয়তো ভাবছে এই 20,000 বছর আগে যে স্বৈরাচারিতা ছিল, মানুষ ওই রকম বোকা আছে। আসলে মানুষ যে কতটুকু পরিবর্তন হয়েছে তাই 24 সালে আমরা আন্দোলন দিকে দেখতে পাই। এখন মানুষ আর আগের মানুষ নাই, এখন সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন। সো এখন চাইলেও তারা যে নিজেদের মতো একটা স্বৈরাচার ফ্যাসিস্ট কায়েম করবে সেটা পারবে না, কারণ সবাই সচেতন এখন। এবং তারা যে কর্মকাণ্ডগুলো বুঝে, সবাই এখন এগুলো নিয়ে প্রচুর তীব্র আলোচনা হচ্ছে। এবং যে ইয়ং জেনারেশনের 80% পোলাপান এখন ফেসবুক ইন্টারনেটের সাথে জড়িত, এবং তারা সব কিছু দেখছে। এবং হিউজ একটা অ্যামাউন্ট বিএনপির যত নেগেটিভ কর্মকাণ্ড তারা সবই দেখছে, অথবা অনেকে প্রকাশ করতে পারছে না, যার যার পজিশন থেকে প্রতিবাদ করতে পারছে না। তবে যদি তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই করতে চায়, তাহলে তারা কখনোই চিরস্থায়ীভাবে রাজনীতি করতে পারবে না। এবং অনেকেই বিশেষজ্ঞ, অনেক টক শো, অনেক বিশেষজ্ঞদের মধ্যে বর্তমান বোঝাচ্ছে যে বাংলাদেশে যেভাবে বিএনপি কর্মকাণ্ড করতেছে, সামনে খুব তাড়াতাড়ি আরেকটা বিপ্লব হবে। সো আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলছি, অনেকে হয়তো বা খারাপ ভাবে। আসলে বিষয়টা এরকম না। কারো ভুল ধরিয়ে দেওয়া সেটা সেই দলের জন্য অত্যন্ত ভালো, যদি সেই ভুল থেকে শিখে নিতে পারে। তাদের ভুলগুলো যখন আলোচনা করা হয়, যখন সমালোচনা করা হয়, তখন তারা তাদের ভুলগুলো বুঝতে পারবে এবং তারা সেটা থেকে শিক্ষা নিতে পারবে। কিন্তু সেই ভুল ধরিয়ে দেওয়া যদি তারা অপরাধ মনে করে, তাহলে তারা তাদের ভুলগুলো কখন ধরতে পারবে না। এবং শেখ হাসিনা কিন্তু সেই একই কাজ করেছিল, তাদের সমালোচক দেশে তুলে দিয়েছিল, এবং তার বিরুদ্ধে কী কী হচ্ছে, দেশের অবস্থা কী সে কিন্তু বুঝতে পারে না। সো বিএনপির উচিত তাদের সমালোচকদের অবশ্যই তারা প্রাধান্য দেওয়া, তাদের কথা, তাদের ভুল আলোচনা থেকে তাদের ভুলগুলো শিক্ষা নেওয়া। আদারওয়াইজ তারা চিরস্থায়ী রাজনীতিতে খুবই পিছিয়ে পড়বে, কারণ মানুষ এখন সচেতন। সো তাদের জন্য সামনে খুবই করুণ পরিস্থিতি রয়েছে, এগুলো তাদের খুব ভালোভাবে মোকাবেলা করতে হবে।